আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই করোনাকালীন দুর্যোগের মুহূর্তে আমরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছি। আর তোমরা ইতিমধ্যে জানো আমাদের সম্মানিত অতি প্রিয় অধ্যক্ষ ম্যাডাম তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এবং আমাদের সকলের দোয়ায় মহান আল্লাহর অসীম কৃপায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এছাড়া আমাদের আরও সহকর্মী তারাও জ্বরে আক্রান্ত, কেউ কেউ করোনায় আক্রান্ত। তার মধ্যে রয়েছে আমাদের সমাজকর্মের লুবনা ইয়াসমিন ম্যাডাম। সে তোমাদের সমাজকর্ম প্রথম পত্র বিষয়টি পড়ায়, আর আমি যেহেতু দ্বিতীয় পত্র পড়াই, আমি পূর্বের ক্লাসগুলো দ্বিতীয় পত্রের উপরে নিয়েছিলাম। যেহেতু লুবনা ম্যাডাম অসুস্থ, এই কারণে আমি চিন্তা করলাম যে তোমাদের প্রথম পত্রেরও কিছু ক্লাস নেওয়া দরকার। তো আজকে আমার ইচ্ছা যে আমি তোমাদেরকে প্রথম পত্রের একটি চ্যাপ্টার পড়াবো। প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের ঐতিহাসিক পটভূমি। তো ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিষয়ের উপরে তোমাদেরকে আজকে আমি একটা ক্লাস নিব এবং কিছু বুঝাতে চেষ্টা করব, দেখা যাক কতটুকু পারি আর কি। আমরা জানি সমাজকর্ম পেশায় যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ইংল্যান্ড এবং আমেরিকার। প্রথমে এটি ইংল্যান্ডে শুরু হয় এবং পরে আমেরিকা এটিকে আসলে মূল পেশার রূপ দান করে, এটিকে আমেরিকা। তো কিভাবে ইংল্যান্ডে এটা শুরু হলো সেটা দিয়ে আমি শুরু করব লেকচারটা। প্রথম দিকে সমাজকর্ম পেশা ঠিক না, আমি বলবো যে সমাজ কল্যাণমূলক কাজগুলো প্রথম দিকে শুরু হয়েছিল চার্চ এবং গির্জাভিত্তিক ছিল, এবং দানশীলতা, দান সংগঠন সমিতি, এইভাবে সমাজ কল্যাণমূলক কাজগুলো শুরু হয়। আসলে সমাজ কল্যাণমূলক কাজ যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু আমরা প্রথমেই যেটা বুঝব, যখন থেকে মানুষের জন্ম তখন থেকেই কিন্তু, বা মানব সমাজের জন্ম তখন থেকেই কিন্তু সমাজ কল্যাণমূলক কাজগুলো পরিচালিত হয়ে আসে। সেগুলো বিভিন্নভাবে ছিল। যেমন একটি সমাজের অসহায়, দরিদ্র, সমস্যাগ্রস্ত মানুষের পাশে কিন্তু সবসময় সমাজের যারা সমস্যাগ্রস্ত নয় তারা কিন্তু কোনো না কোনোভাবে দাঁড়িয়েছে। তো এই জন্য বলা হয় যে যখন থেকে মানব সমাজ তখন থেকে সমাজ কল্যাণ। কিন্তু সেগুলো এলোমেলো এবং দেখা যায় যে সেগুলো সুসংগঠিত উপায় হয় না, যার ফলে এগুলোকে সুসংগঠিত করার উদ্দেশ্যেই কিন্তু সমাজ কল্যাণমূলক কাজগুলোকে একটি প্রতিষ্ঠান ভিত্তিক করার চিন্তাভাবনা শুরু করা হয়। সেইভাবে আমরা প্রথমে দেখতে পাই যে চার্চ, গির্জা, এগুলো থেকে সমাজ কল্যাণমূলক কাজগুলো পরিচালিত হতো, এবং সেখানে আমরা দেখতে পাই যে দান সংগঠন সমিতি, মানুষের দানশীলতা, এই বিষয়গুলো কাজ করে। মানবহিতৈষী দর্শন, ধর্মীয় অনুপ্রেরণা, এগুলো থেকে মানুষ কী করে, সমাজ কল্যাণমূলক কাজগুলো করতে থাকে। এবং পরবর্তীতে যে ইংল্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে তারা মানুষের সমস্যা সমাধানের জন্য, সমস্যা বলতে আমরা কি বুঝবো, সমস্যা হচ্ছে সমস্যাগ্রস্ত মানুষ। সমাজে কারা সমস্যাগ্রস্ত মানুষ? যারা অভাবগ্রস্ত, যারা দরিদ্র, তাদেরকেই কিন্তু সেই সময়তে সমাজের সমস্যাগ্রস্ত মানুষ হিসেবে ধরে নেওয়া হতো। তো এই সমস্যাগ্রস্ত মানুষগুলোরকে সহযোগিতা করার জন্য এই চার্চ কিংবা গির্জা থেকে কি করা হতো, সমাজ কল্যাণমূলক কাজগুলো পরিচালিত করা হতো। কিন্তু পরবর্তীতে যে আবার ইংল্যান্ডে কি করে, এই সকল দরিদ্র মানুষের সেবায় ইংল্যান্ডে বিভিন্ন ধরনের দরিদ্র আইন প্রণয়ন করা হয়। আমি সে বিষয়ে একটু পরে আলোচনা করব। তার আগে আমি আরেকটু বলে নিই, ইংল্যান্ডকে কিন্তু সমাজকর্মের ভিত্তিভূমি বলা হয় বা সূতিকাগার বলা হয়। ভিত্তিভূমি বা সূতিকাগার অর্থাৎ এটির জন্ম, এটির উৎপত্তি, এটির সূত্রপাত সেটা কোথায়? ইংল্যান্ডে। কিন্তু পরবর্তীতে যে সমাজকর্ম যে একটি পেশার মর্যাদা লাভ করলো, এই পেশার মর্যাদা লাভ করে আমেরিকার কারণ যুক্তরাষ্ট্র এটিকে পেশার মর্যাদা দান করে, এটিকে বৈজ্ঞানিক রূপ দান করে, এবং সুসংগঠিত উপায়ে পেশাদার সমাজকর্মের প্রতিষ্ঠা হয় যুক্তরাষ্ট্রে। তাহলে আমরা কি বুঝবো, যে ইংল্যান্ডে সমাজকর্ম জন্মলাভ করে, সেটি ছিল এটার ভিত্তিভূমি বা সূতিকাগার। আর যুক্তরাষ্ট্রে যে আমরা কি বুঝবো, যে এটি সমাজকর্মকে বৈজ্ঞানিক রূপ দান করে। আমরা যদি দেখি যে সমাজকর্ম তো প্রথমে ধর্মীয় অনুপ্রেরণা, অনুশাসন থেকে শুরু হয়, এবং সেই সময়টাতে যে আমরা দেখতে পাই যে এবং যখন চার্চ বা গির্জার মাধ্যমে মানুষগুলোকে
বিভিন্নভাবে সহায়তা করা হতো, সেখানে যে আমরা দেখতে পাই যে ইংল্যান্ডের যে রাজা বা পার্লামেন্ট এদের কিন্তু সমাজ কল্যাণমূলক কাজগুলোর সাথে কোনো সম্পর্ক ছিল না, বা সরকারিভাবে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে শুধুমাত্র এটা বেসরকারিভাবে ধর্মীয় অনুপ্রেরণা থেকে এই কাজগুলো সাধারণত হয়ে থাকতো। তো পরবর্তীতে যে চার্চ বা গির্জারতে যে মাধ্যমে যে সমাজ কল্যাণমূলক সেবাগুলো প্রদান করা হতো, সেখান থেকে পরবর্তীতে যে ইংল্যান্ডে কি করা হয়, দরিদ্র আইন প্রণয়ন করা হয়। দরিদ্র আইন সম্পর্কে তোমরা হয়তো কিছুটা জানো, যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি পুয়ার ল। দারিদ্র দূরীকরণের জন্য বা দরিদ্র মানুষের সেবায় বিভিন্ন সময় ইংল্যান্ডে বিভিন্ন রকমের দরিদ্র আইন প্রণয়ন করা হয়। সহজ ভাষায় বলতে গেলে আমরা বলবো যে দরিদ্রদের জন্য যে আইন প্রণীত হয় সেটাই হলো দরিদ্র আইন। তো ইংল্যান্ডে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দরিদ্র আইন প্রণীত হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দরিদ্র আইন, অর্থাৎ সমাজকর্ম পেশার বিকাশে যেই দরিদ্র আইনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটি হলো 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। এটি আলোচনার মতো একটি বিষয়, আমি এটি নিয়ে পরে একটু বিস্তারিত আলোচনা করছি তোমাদের সাথে। তো প্রথম দিকে দরিদ্র আইন প্রণয়নের মাধ্যমে যেটা করা হতো, ইংল্যান্ডের যে ভবঘুরে ভিক্ষুক এদেরকে কি করা হতো, এদেরকে শাস্তি প্রদান করা হতো এবং শর্ত সাপেক্ষে এদেরকে সাহায্য প্রদান করা হতো। আইন প্রণয়ন করে এইভাবে ইংল্যান্ডের সমাজ থেকে আসলে ভিক্ষাবৃত্তিকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়। 1601 সালের দরিদ্র আইন যদি আমি আলোচনা করতে চাই, 1601 সালের দরিদ্র আইন, আমরা 1601 সালের দরিদ্র আইন আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে 1601 সালের দরিদ্র আইন এটা কিন্তু আসলে পূর্বের অনেকগুলো আইনের একটি সমন্বিত রূপ ছিল। যেমন ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন প্রণীত হয় 1349 সালে। এটা প্রণয়ন করেছিল রাজা তৃতীয় এডওয়ার্ড, এবং তিনি এটা করেছিলেন শ্রম আইন, একটি শ্রম আইন প্রতিষ্ঠা করেন যেটা শ্রমিকদের কল্যাণের জন্য এই আইনটি প্রণয়ন করে। এবং সেভাবে শুরু হলো ইংল্যান্ডে কি শুরু হলো, যে প্রথম দরিদ্র আইন প্রণয়ন হয় সেটা হচ্ছে 1349 সালে। তখন থেকে শুরু করে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে বিভিন্ন সময় দরিদ্রদের কল্যাণের জন্য বিভিন্ন রকম আইন প্রণীত হয়ে থাকে। তো এই সকল আইনকে যাচাই বাছাই করে, মূল্যায়ন করে, এই সকল আইনকে পর্যবেক্ষণ করে, তখন ছিল ইংল্যান্ডের রানী ছিলেন রানী প্রথম এলিজাবেথ, তার সময়ে একটি নতুন আইন প্রণয়ন করা হয়। সেটা করা হয় 1601 সালে। আর এই আইনটি ইতিহাসে 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন নামে পরিচিত। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন এই নামে এই আইনটি পরিচিত। এই আইনটি যখন 1601 সালের দরিদ্র আইন প্রণয়নের পিছনে আরও কিছু কারণ ছিল। আমরা যদি দেখতে পাই যে চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধে আসলে ইংল্যান্ডের যে সমাজ ব্যবস্থা ছিল সেখানটায় কিন্তু বেশ কিছু পরিবর্তন আসে। কীরকম পরিবর্তন আসে এটা আমরা ঐতিহাসিক পটভূমিতে আমরা দেখতে পাই। যেমন সামন্ত প্রথা বিলোপ সাধন হয়। সামন্ত প্রথা, তোমরা সামন্ত প্রথা সম্পর্কে জানো কি না আমি জানি না, আমি একটু সহজ ভাষায় বলবো। আমাদের বাঙালিরা যে ভাষাটি আমরা ইউজ করে থাকি সেটা হলো সহজ ভাষায় জমিদার প্রথা। অর্থাৎ যারা ভূমির মালিক, জমির মালিক, তারা কি হতো, সেখানটায় ছিল সামন্ত দাস, তারা ছিল হচ্ছে সামন্ত প্রভু। তারা কি করতো, তারা যারা ভূমিদাস ছিল, ভূমিদাস কারা, যারা সহজ ভাষায় আমরা যাদেরকে বলে থাকি প্রজা, যারা জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তো স্বভাবতই যারা সামন্ত প্রভু ছিল তাদের কিন্তু অধীনে থাকতো এই ভূমিদাসরা। তো সেই জীবনটা খুব ভালো ছিল না তাদের জন্য। তো আমরা কি দেখি পরবর্তীতে, যে আমরা দেখতে পাই যে এই সামন্ত প্রথার বিলোপ সাধন হয়। অর্থাৎ এই জমিদারি প্রথাটা আস্তে আস্তে ইংল্যান্ডের সমাজ থেকে বিলুপ্ত হতে থাকে। তারপরে কি হয়, সামন্ত প্রথার বিলোপ সাধন হয়, তারপরে দাস প্রথার বিলোপ সাধন হয়। দাস প্রথা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, যেটাকে আমরা বলে থাকি কৃতদাস প্রথা। কৃতদাস কারা, মানুষকে কেনা বেচা করা হতো। এক সময় সমাজে মানুষকে মানে দাস হিসেবে কেনা বেচা করা হতো। তো সেই জীবনটাও মানুষের জন্য খুব সুখকর ছিল না এবং খুবই অপমানজনক এবং খুবই কি বলবো, মানবেতর ছিল সেই জীবনটা মানুষের জন্য। তো সেইখানে যে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে এই কৃতদাস প্রথাটা যেহেতু সমাজের জন্য অত্যন্ত অমানবিক ছিল, এই কৃতদাস প্রথাও একসময় বিলোপ সাধন হয়। আবার কি হয়, ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদী একটা রাষ্ট্রের উদ্ভব হয়। ধর্ম নিরপেক্ষ বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো
যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকে, সেটাকে আমরা কিন্তু বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে থাকি, তাই না? কারণ এখানে সকল ধর্মের মানুষকেই কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয়। তো ঠিক সেই রকম ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব হয়। অর্থাৎ একসময় দেখা যেত যে শুধুমাত্র ইংল্যান্ডের সমাজ ব্যবস্থাতে একসময় দেখা যেত যে শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায় বা এরা একটা বেশ প্রভাব বিস্তার করতো, কিন্তু এখানটা এসে কি আমরা দেখি যে ধর্মনিরপেক্ষতা এখানে একটা প্রাধান্য পায়। তারপরে আছে কি, তারপরে প্লেগ রোগ, তোমরা প্লেগ রোগের নাম শুনেছ। এটি একটি কঠিন রোগ, যেটা মহামারী আকার ধারণ করেছিল, এবং এই প্লেগ রোগে 2/3 লোকের মৃত্যু হয়। ইংল্যান্ডের 2/3 লোকের মৃত্যু হয়। ঠিক আমরা কিন্তু এই মুহূর্তে ওই প্লেগ রোগ যেরকম একটা অনেক মানুষের মৃত্যু দিয়ে পুরা বিশ্বকে বা ইংল্যান্ডের সমাজ ব্যবস্থাকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছিল, আমরা কিন্তু এই সময় ঠিক ওরকম একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই না? এরকম একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। আমাদেরটা কি করোনা। তো ঠিক সেই রকম এখন যেমন করোনাতে সারা বিশ্বে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ওই সময়তেও প্লেগ রোগে ইংল্যান্ডে অনেক মানুষ মারা যায়, এবং যে অনেক মানুষ এখানে বলা হয়ে থাকে যে 2/3 মানুষ প্লেগ রোগে মারা গিয়েছিল। তারপরে শুরু হয়েছিল শিল্প বিপ্লবের সূচনা। শিল্প বিপ্লব সম্পর্কে আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি পরে আলোচনা করব। তো কি হয়, এই শিল্প বিপ্লবের সূচনা, তো এইরকম যে নতুন নতুন যে একটা পরিস্থিতিগুলো তৈরি হয়, এর ফলে কি হয়, নতুন নতুন সমস্যার উদ্ভব হয়, এবং নতুন নতুন সমস্যাগুলোর যখন উদ্ভব হয় তখন সমস্যা মোকাবেলায় পূর্বের সমস্যাগুলোর মোকাবেলা করা পূর্বের যে আইনগুলো ছিল সেই আইনগুলো দিয়ে সম্ভব হয় না। এইরকম অবস্থার প্রেক্ষিতেই কিন্তু 1601 সালে এই দরিদ্র আইন প্রণীত হয়। 1601 সালের দরিদ্র আইন 1601 সালের দরিদ্র আইনে আমরা আরও দেখতে পাই যে রানী প্রথম এলিজাবেথ তার রাজত্বকালে এটা প্রণীত হয়, এবং ইংল্যান্ডের দরিদ্র ও ভবঘুরেদের মোকাবেলায় এই আইন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইংল্যান্ডের পূর্বে যত আইন প্রণীত হয়েছিল, অর্থাৎ 1601 সালের দরিদ্র আইনের পূর্বে ইংল্যান্ডে আরও 42টি আইন প্রণীত হয়েছিল, এবং 1601 সালের দরিদ্র আইন ছিল 43তম প্রয়াস। এই জন্য 1601 সালের দরিদ্র আইনকে 43তম এলিজাবেথীয় দরিদ্র আইনও বলা হয়ে থাকে। এই 1601 সালের দরিদ্র আইনের কী কী বৈশিষ্ট্য ছিল? প্রথম বৈশিষ্ট্য ছিল, এটি ছিল দরিদ্র আইনের একটি সমন্বিত রূপ। আমি আগেও বলেছি 1349 সাল থেকে শুরু করে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে যত আইন প্রণীত হয়েছিল সবগুলো কে সমন্বয় করে এই আইনটি প্রণীত হয়, যার ফলে এই 1601 সালের দরিদ্র আইনটি ছিল পূর্বের সকল আইনের সমন্বিত রূপ। তারপর সরকারি দায়িত্বশীলতা। এর আগে কিন্তু দরিদ্র জনগণের দায়িত্ব সরকারের উপরে ন্যস্ত ছিল না, যে সরকারকে নিতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু 1601 সালের দরিদ্র আইনে আইন করে দেওয়া হয় যে দরিদ্র লোকজনের দায়িত্ব কে নেবে? সরকার নেবে। তারপরে দরিদ্রদের শ্রেণী বিভাজন। 1601 সালের দরিদ্র আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি রয়েছে সেটি হলো কি, এখানে আমরা কি দেখি যে দরিদ্রদের এখানে শ্রেণী বিভাজন করা হয়, দরিদ্রদেরকে 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, 1601 সালের দরিদ্র আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কিন্তু যারা দরিদ্র ব্যক্তি ছিল তাদের কাছ থেকে তারা সাহায্যের জন্য কি করত? আবেদন করত, অর্থাৎ দরখাস্তের ব্যবস্থা করা হয়, অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করা হয়, যে তারা যে সাহায্য প্রার্থী, তারা যে সাহায্য চায়, এটার জন্য তাদেরকে কি করতো? আবেদনপত্র জমা দিতে হতো। তো যারা আবেদনপত্র জমা দিত তাদেরকে কি করা হয়? তাদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন কিভাবে বিভক্ত করা হয়? তো 3 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী ছিল সক্ষম দরিদ্র। সক্ষম দরিদ্র কারা? যারা ফিজিক্যালি একদম ফিট, শারীরিকভাবে যাদের কোনো দুর্বলতা নাই, যারা অসুস্থ না, পঙ্গু না, যারা বৃদ্ধ না, শিশু না, এই শ্রেণীর মানুষগুলো ছিল সক্ষম দরিদ্র ক্যাটাগরিভুক্ত। তারপরে কি হয়? তারপরে হচ্ছে অক্ষম দরিদ্র, দ্বিতীয় ভাগ হচ্ছে অক্ষম দরিদ্র। অক্ষম দরিদ্র কারা? যারা বৃদ্ধ, পঙ্গু, তারপরে হলো শিশু, তারপরে হলো শিশুসহ বিধবা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কোন গ্রুপে ফেলা হয়? তাদেরকে যে গ্রুপে ফেলা হয় সেই গ্রুপটির নাম ছিল অক্ষম দরিদ্র। আর ছিল নির্ভরশীল বালক বালিকা, যাদের কোনো অভিভাবক ছিল না,
অর্থাৎ যারা অভিভাবক ছিল না, অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে নির্ভরশীল বালক বালিকার মধ্যে রয়েছে এতিম, অসহায়, তারা হলো নির্ভরশীল বালক বালিকা। এই 3 শ্রেণীতে দরিদ্রদেরকে ভাগ করা হয় বা বিভাজন করা হয়। তাহলে কোন 3 শ্রেণী? সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা। তারপরে হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পারিবারিক দায়িত্ব। পরিবারকে দায়িত্ব দেওয়া হয় তাদের পিতামাতা বা দাদা দাদির দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব পরিবারের উপর আইন করে দেওয়া হয়, যেটা নিতে হবে, কেউ এটাকে অবহেলা করতে পারবে না বা কেউ এটাকে ইগনোর করতে পারবে না। তারপরে ছিল আত্মীয় স্বজনের দায়িত্ব। সচ্ছল আত্মীয় স্বজনকে বাধ্য করা হয় আইন করে যেন তারা তাদের অসচ্ছল আত্মীয় স্বজনের দায়িত্বভার গ্রহণ করে বা তাদের পাশে দাঁড়ায়, এরকম। তারপরে ছিল আরেকটা 1601 সালের দরিদ্র আইনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাধ্যতামূলক শ্রম। অর্থাৎ এখানটায় কি করা হয়? শ্রমকে বাধ্যতামূলক করা হয়, কম্পালসারি করা হয়। যারা এখানে আবেদন করবে এবং সাহায্য প্রার্থী হবে তাদেরকে কি হবে? তাদেরকে সাহায্য মানে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে, কিন্তু তাদেরকে বাধ্যতামূলক শ্রম দিতে হবে, কাজ করতে হবে তাদেরকে। ভিক্ষাবৃত্তি নিষিদ্ধকরণ আইন করে দেয়া হলো যে কেউ ভিক্ষা করতে পারবে না, অর্থাৎ ভিক্ষা করে কেউ তার জীবনযাপন করতে পারবে না, এই জন্য এটাকে আইন করে নিষিদ্ধ করা হয়। আরও আছে সাহায্যের জন্য পূর্ব শর্ত দেওয়া হয়। এখানে দেখা যায় যে যারা প্যারিসে জন্মগ্রহণ করেছে এবং যারা প্যারিসে কমপক্ষে 3 বছর ধরে বসবাস করছে, শুধুমাত্র তারাই সাহায্যের জন্য আবেদন করতে পারবে, এর বাইরে কেউ সাহায্যের জন্য আবেদন করতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটা হলো সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার। এটা আমরা জানি যে একটা কাজ করতে গেলে সেখানটায় প্রাপ্ত সম্পদ লাগে এবং কিছু সুযোগ, এটাকে যদি সদ্ব্যবহার না করা হয় তাহলে সে কাজ কখনোই সফল হবে না। তো 1601 সালের দরিদ্র আইনে যে কী করা হয়? সম্পদ ও সুযোগের সদ্ব্যবহার করা হয়। 1601 সালের দরিদ্র আইনকে আমরা যদি মূল্যায়ন করি তাহলে 2টা দিক দেখতে পাই। একটা হলো 1601 সালের দরিদ্র আইনের কল্যাণকর দিক, আরেকটি হলো 1601 সালের দরিদ্র আইনের অকল্যাণকর দিক। কল্যাণকর দিকের মধ্যে আমরা কি দেখতে পাই? দরিদ্রদের অধিকার স্বীকৃতি। ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম দরিদ্রদের অধিকার সরকারিভাবে স্বীকৃত হয়। অর্থাৎ আগে সরকারি দায়িত্ব নেক বা না নেক কোনো ব্যাপার ছিল না, কিন্তু 1601 সালের দরিদ্র আইনের ফলে কি হলো? সরকারিভাবে সরকারকে দায়িত্ব ন্যস্ত করা হলো যে দরিদ্রদের দায়িত্ব তাকে নিতে হবে। এবং তারপরে রয়েছে সামাজিক কল্যাণকর দিকের মধ্যে আরও একটা ছিল, সামাজিক কর্তব্যবোধ জাগিয়ে তোলা। অর্থাৎ যারা সচ্ছল আত্মীয় স্বজন ছিল তারা এখানে এসে কি হলো? তারা হলো এখানে এসে বাধ্য হলো তাদের অসচ্ছল আত্মীয় স্বজনকে তাদেরকে তারা সেবা প্রদান করবে বা তাদের সেবা ঠিক না, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিবে, তাদের পাশে দাঁড়াবে, এটা আইন করে বাধ্য করা হলো। আর হলো আরেকটি অন্যতম কল্যাণকর দিক ছিল হচ্ছে ভিক্ষাবৃত্তির বিলোপ সাধন। ভিক্ষাবৃত্তি, আমরা ভিক্ষাবৃত্তি সম্পর্কে সবাই জানি, এটা কি কোনো শারীরিক তেমন পরিশ্রম লাগে না, শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে হাত পাতলেই বা বাড়ি বাড়ি যে হাত পাতলেই এখানে মানুষের কাছ থেকে যে সাহায্য পাওয়া যায় তাদের সুন্দর জীবনযাপন করা যায়। বাংলাদেশে কিন্তু এমন ভিক্ষুকও আমরা পেয়েছি যার বস্তার মধ্যে থেকে 1 লক্ষ টাকা বেরিয়ে এসেছে। তো ভিক্ষাবৃত্তি কখনোই আমরা এটা কখনোই একটি সমাজের জন্য কল্যাণকর হতে পারে না, যে শারীরিক পরিশ্রম না করে শুধুমাত্র হাত পেতে অর্থ সংগ্রহ করে, এটা কখনোই সম্মানজনক নয় এবং এটা কখনোই একটি সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এই জন্য এখানে কি হয়? এই 1601 সালের দরিদ্র আইনের অন্যতম কল্যাণকর দিক কি? এটা ভিক্ষাবৃত্তির বিলোপ সাধন করেছিল এবং সক্ষম ব্যক্তিদেরকে কি করেছিল? শ্রমের মাধ্যমে তাদেরকে শ্রমের বিনিময়ে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেয় এবং তাদের মধ্যে থেকে ভিক্ষাবৃত্তিকে বিলোপ সাধন করে। 1601 সালের দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য, এখানে শ্রেণী বিভাজন করা হয়েছে। আমি একটু আগে বললাম 3 শ্রেণীতে দরিদ্রদেরকে ভাগ করা হয়, সেগুলো ছিল সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল বালক বালিকা। ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করে, এটা অসম্ভব ভালো একটি দিক ছিল 1601 সালের দরিদ্র আইনের। এখানে কি হলো? যারা হাত পেতে ভিক্ষা করতো তাদের সেই হাতকে এখানে কি করলো? কর্মীর হাতে রূপান্তর করলো। এবং আশ্রয় ও ভরণ পোষণ, যারা দরিদ্র, অসহায়, বৃদ্ধ, পঙ্গু
তারপরে শিশু এরকম বা শিশুসহ বিধবা যারা ছিল তাদেরকে সেখানটায় কী করে, এই আইনে তাদেরকে ভরণ পোষণ এবং আশ্রয় প্রদান করা হয়। আর্থসামাজিক পরিবর্তন, 1601 সালের দরিদ্র আইনের একটা অন্যতম বৈশিষ্ট্য আর্থসামাজিক পরিবর্তন। ভিক্ষাবৃত্তি ও ভবঘুরেদেরকে এখানটায় কী করা হয়, ভবঘুরেপনা এখানটায় রোধ করা হয় এবং তাদেরকে শ্রমে নিয়োজিত করা হয় এবং তাদেরকে কি করা হয়, তাদেরকে শ্রমে নিয়োজিত করা হয়। ফলে একসময় দেখা যায় যে ইংল্যান্ডের আর্থসামাজিক উন্নয়নে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1601 সালের দরিদ্র আইনের কল্যাণকর দিকগুলো আমরা আলোচনা করলাম। এবারে আমরা 1601 সালের দরিদ্র আইনের অকল্যাণকর দিকগুলো একটু আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কি থাকে, পজিটিভ ইম্প্যাক্ট থাকে, আবার কি থাকে, নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। তো নেগেটিভ ইম্প্যাক্ট কী কী ছিল বা অকল্যাণকর দিকগুলো কী কী ছিল? অকল্যাণকর দিকের মধ্যে ছিল, প্রথমেই ছিল দাসত্ব বন্ধনে আবদ্ধ হওয়া। এই আইনে যারা নির্ভরশীল বালক বালিকা ছিল তাদেরকে কি করা হয়, যারা নির্ভরশীল বালক বালিকা ছিল তাদের সচ্ছল আত্মীয় স্বজনকে বাধ্য করা হয় তাদের দায়িত্ব নেওয়ার জন্য। যখন সচ্ছল আত্মীয় স্বজন তাদের দায়িত্ব নেওয়ার জন্য বাধ্য হয় তখন দেখা যায় যে এই আইনের একটি ছেলে সে 24 বছর পর্যন্ত এবং একটি মেয়ে সে 21 বছর পর্যন্ত সে তার আত্মীয় স্বজনের বাড়িতে সে গৃহকর্মী বা গৃহভৃত্য হিসেবে তাকে থাকতে বাধ্য করা হতো। যার ফলে এটা কি করলো, এটি নির্ভরশীল বালক বালিকাদেরকে কি করলো, দাসত্ব বন্ধনে আবদ্ধ করে। তারপরে কি হয়, জনস্বাস্থ্যের অবনতি হয়। কারণ 1601 সালের দরিদ্র আইনে যে আমি একটু আগে যে বললাম যে দরিদ্রদেরকে শ্রেণী বিভাগ করা হয়েছিল, যেটা হচ্ছে সক্ষম দরিদ্র ছিল এবং অক্ষম দরিদ্র ছিল, নির্ভরশীল বালক বালিকা। আমি আরেকটু বলে নিই, সক্ষম দরিদ্রদেরকে রাখা হতো ওয়ার্ক হাউসে বা কর্মশালায়, বা এটার আরও একটি নাম আছে সেটা হচ্ছে শ্রমাগার। এই ওয়ার্ক হাউস বা কর্মশালা বা এই যে শ্রমাগার, এই শ্রমাগারে তাদেরকে কি করা হতো, তাদেরকে কঠোর পরিশ্রম করায় নেওয়া হতো এবং এই ওয়ার্ক হাউস বা শ্রমাগারগুলোকে মানে তাদের জন্য গুলো হিসেবে যেই বিল্ডিংগুলো নেওয়া হতো সেগুলো হচ্ছে ইংল্যান্ডের পরিত্যক্ত বিল্ডিংগুলো, যেগুলো আর বসবাসের উপযুক্ত নয়, একদম পুরনো এবং পরিত্যক্ত বিল্ডিংগুলোকে কি করা হতো, শ্রমাগার বানানো হয়। আবার ঠিক তেমনিভাবে যারা অক্ষম দরিদ্র ছিল তাদেরকে রাখা হয় দরিদ্রাগারে। দরিদ্রাগারটা কেমন ছিল, দরিদ্রাগারে কারা থাকতো, ওই যে আমি একটু আগে বললাম যারা অসুস্থ, বৃদ্ধ এবং পঙ্গু বা শিশুসহ বিধবা এই ধরনের এই গ্রুপটাকে বলা হয় অক্ষম দরিদ্র, তাদেরকে রাখা হয় দরিদ্রাগার বা এটাকে ইংরেজিতে আমরা বলে থাকি পুয়ার হাউস। এই যে দরিদ্রাগার এবং শ্রমাগার বা ওয়ার্ক হাউস বা পুয়ার হাউস এগুলো ছিল পরিত্যক্ত বিল্ডিং। এই পরিত্যক্ত বিল্ডিংয়ের পরিবেশ এত অস্বাস্থ্যকর ছিল যে এই পরিত্যক্ত বিল্ডিংয়ে বসবাস করতে যে তারা চরম স্বাস্থ্যহানির শিকার হয় এবং তাদের কি বলবো যে জনস্বাস্থ্যের একটা চরম অবনতি ঘটে। তারপরে কি হয়, আত্মীয় স্বজন ও পরিবার যে সাহায্য দান করবে এটার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। সুনির্দিষ্ট নীতিমালা না থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র তাদের উপর দায়িত্ব আইন করা হয় যে তারা দায়িত্ব পালন করবে, কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা না থাকার জন্য তারা যে করলোই বা এটা যে হলোই এটার বাস্তবায়নটা সেভাবে ফলপ্রসূভাবে হয় না। শুধু আইনে এটা থাকে কিন্তু এটা বাস্তবায়ন হয় না। তারপরে কি হয়, এটা হচ্ছে জনগণের মনে অসন্তোষ সৃষ্টি করে। কিভাবে অসন্তোষ সৃষ্টি করে, 1601 সালের দরিদ্র আইনকে বাস্তবায়ন করার জন্য একটা অনেক অর্থের প্রয়োজন হয়। এই অর্থ সংগ্রহের জন্য দরিদ্র করের ব্যবস্থা করা হয়েছিল। দরিদ্র করের ব্যবস্থা মানে হলো যে সমাজের সচ্ছল ব্যক্তিগণ তারা বাধ্য থাকবে কি দিতে, ট্যাক্স দিতে বা দরিদ্র কর দিতে, পুয়ার ট্যাক্স দিতে বা দরিদ্র কর দিতে, যা জনগণের মনে এই প্রচণ্ড কি করে, অসন্তোষ সৃষ্টি করে যে কেন তারা এরকম দরিদ্র কর দিতে বাধ্য থাকবে এরকম। আর কি হয়, পারিবারিক ভঙ্গন সৃষ্টি হয়। যখন জনগণকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয় তখন দেখা যায় যে সক্ষমরা একটা ওয়ার্ক হাউসে, অক্ষমরা দরিদ্রাগারে, নির্ভরশীলরা তারা অন্যের বাসায়, এইরকমভাবে মানুষ যখন বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে সেট করা হয় তখন কি হয়, পারিবারিক যে সবাই যে পরিবারের সদস্য হয়ে বসবাস করতো একসাথে এইটাতে ভাঙন ধরে, যার ফলে কি হয়, পারিবারিক ভাঙন দেখা দেয়।
আর কি হয়, নির্ভরশীলতা। 1601 সালের দরিদ্র আইন আসলে কি হয়, মানুষকে কি করেছিল, পরনির্ভরশীল করে তুলেছিল। কারণ দরিদ্র বা ভবঘুরেদেরকে কাজের বিনিময়ে ভরণ পোষণ দেওয়া হতো, থাকতে দেওয়া হতো, ভরণ পোষণ দেওয়া হতো, কিন্তু তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর মতো বা স্বনির্ভর করার মতো কোনো কর্মকৌশল এখানটায় ছিল না। যার ফলে তারা কি হয়ে পড়ে, আস্তে আস্তে পরবর্তীতে দেখা যায় যে তারা স্বনির্ভর হতে পারে না, তারা পরনির্ভরশীল হয়ে রয়েছে। আর আছে শাস্তি ও শ্রম। এখানটায় দেখা যেত যে যাদেরকে ওয়ার্ক হাউসে রাখা হতো তাদেরকে কি করা হতো, তাদেরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হতো, এবং যদি কেউ কঠোর পরিশ্রম না করতে চাইতো তখন কি করা হতো, তাদেরকে কি করা হতো, শাস্তি দেওয়া হতো। আর আছে ঘৃণা ও দমনমূলক মনোভাব। দরিদ্রাগার ও শ্রমাগারে যেসব দরিদ্ররা থাকতো তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হতো, এবং তাদেরকে কি করা হতো, তাদের প্রতি একটা দমনমূলক মনোভাব ছিল, মানে জোর করে তাদেরকে দিয়ে কাজ করানো হতো, তাদের আচার আচরণকে দমন করা হতো। এইভাবে কি করা হতো, তাদের প্রতি এরকম মনোভাব ছিল, যার জনমনে কিন্তু যারা দরিদ্র বা যারা হচ্ছে কি বলবো ভিক্ষুক ছিল, দরিদ্র ছিল, তাদের মনের মধ্যে কিন্তু এটা প্রচণ্ড রকমের একটি কি করে, প্রচণ্ড রকমের তাদের মনের মধ্যে এটা চাপ সৃষ্টি করে, অর্থাৎ মানসিকভাবে তারা বেশ বিপর্যস্ত হয়ে পড়ে, যেহেতু তাদের সাথে এরকম আচরণ করা হতো। তাহলে আমরা দেখলাম 1601 সালের দরিদ্র আইনের কিছু কল্যাণকর দিক আমরা পেলাম, এবং কিছু অকল্যাণকর দিকও আমরা এখানটায় পেলাম। আচ্ছা, সমাজকর্ম পেশায় 1601 সালের দরিদ্র আইন কীরকম ভূমিকা রাখে? যদিও এই আইনটি অনেকটাই ত্রুটিপূর্ণ ছিল এবং এই আইনের অনেকগুলো নেগেটিভ দিক ছিল, তারপরেও কিন্তু সমাজকর্ম পেশায় 1601 সালের দরিদ্র আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সমাজকর্ম পেশার ভিত রচনা হয় 1601 সালের দরিদ্র আইনের মধ্য দিয়ে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব 1834 সালের দরিদ্র আইন সংস্কার। 1834 সালের দরিদ্র আইন সংস্কার, এটা সংস্কার কথাটা এখানে আমরা পাচ্ছি, অর্থাৎ রিফর্ম। আমরা অবশ্যই বুঝতে পারছি অন্য আইনগুলোকে রিফর্ম করে এই আইনটি প্রণয়ন করা হয়, এই জন্য এই আইনটির নাম হলো 1834 সালের দরিদ্র আইন সংস্কার। নানা কারণে 1601 সালের দরিদ্র আইন কী হয়, ব্যর্থতায় পর্যবসিত হয়, অর্থাৎ সফল হতে পারে না, সফলতার মুখ দেখতে পারে না। তখন যে কি হয়, তখন এই 1834 সালের দরিদ্র আইন প্রণয়ন হয়। তো একসময় ইংল্যান্ড সহ সারা বিশ্বে দারিদ্রতার বিষ বাষ্প ছড়িয়ে পড়ে। তখন কি হয়, পূর্বের যে যত আইন ছিল এবং 1601 সালের যে আইন ছিল, সে আইনগুলোকে সংস্কার করে একটি নতুন আইন প্রণয়ন করার প্রয়োজনীয়তা দেখা যায়, এবং সেটা যখন করা হয়, সেই আইনগুলোকে যখন সংস্কার করা হয়, তখনই কি হয়, তখনই কিন্তু 1601 সালের দরিদ্র আইন প্রণীত হয়। ইংল্যান্ডের দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা পর্যবেক্ষণ করে সমস্যা নিরূপণ করার জন্য এবং সমস্যাকে সমাধান করার জন্য 1832 সালে পার্লামেন্টের অনুমতিক্রমে সেই সময়ের বিশিষ্ট অর্থনীতিবিদ, তার নাম ছিল NW সিনিয়র, তাকে সভাপতি করে, এবং বিশিষ্ট আইনজীবী তার নাম ছিল এডউইন চ্যাডউইক। নামগুলো তোমরা অবশ্যই শিক্ষার্থীরা মুখস্থ করে নেবে। এডউইন চ্যাডউইক বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকে সেক্রেটারি করা হয়। আর হচ্ছে NW সিনিয়র, তিনি ছিলেন হচ্ছে একজন বিশিষ্ট NW সিনিয়র ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, তাকে করা হয় সভাপতি, এবং এডউইন চ্যাডউইক ছিলেন বিশিষ্ট আইনজীবী, তাকে করা হয় সেক্রেটারি। এই সেক্রেটারি করে 9 সদস্য বিশিষ্ট একটি রাজকীয় কমিশন গঠন করা হয়। রাজকীয় কমিশন, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয়ে থাকে রয়্যাল কমিশন, এই রয়্যাল কমিশন গঠন করা হয়। এই রয়্যাল কমিশনকে দায়িত্ব দেওয়া হয় পূর্বের আইনগুলোকে যাচাই বাছাই করার, এবং এই রয়্যাল কমিশন যখন পূর্বের আইনগুলোকে যাচাই বাছাই করে, তখন তাদের 2 বছর সময় লাগে পূর্বের আইনগুলোকে যাচাই বাছাই করার। তো এই দীর্ঘ 2 বছর ধরে পূর্বের আইনগুলোকে যাচাই বাছাই করার পরে এই রয়্যাল কমিশন একটি 2 বছর পরে 1834 সালে যে একটি রিপোর্ট পেশ করে। ঠিক আছে, এই রিপোর্টটি সেখানে কিছু সুপারিশমালা দেয়, এবং সুপারিশমালা সহকারে একটি রিপোর্ট পেশ করে। সেই সুপারিশমালাগুলোই কিন্তু 1834 সালের 14ই আগস্ট আইনে পরিণত হয়, যা 1834 সালের দরিদ্র আইন সংস্কার নামে পরিচিত। এই সুপারিশগুলো কি ছিল? এই মালাগুলোর মধ্যে ছিল
1795 সালে স্পিন হ্যামল্যান্ড অ্যাক্ট ছিল। সেই 1795 সালের স্পিন হ্যামল্যান্ড অ্যাক্ট অনুযায়ী দরিদ্রদেরকে আউটডোর রিলিফ বা বহি সাহায্য দেওয়া হতো। তো এখানটায় এসে কী করা হয়, এই আউটডোর রিলিফ বা 1834 সালে যে সুপারিশমালা পেশ করেছিল রয়্যাল কমিশন, তারা প্রথমে কি করলো, এই আউটডোর রিলিফ বন্ধ করার জন্য সুপারিশ করে। তারপরে হচ্ছে সাহায্যার্থী এবং সক্ষম ব্যক্তিকে ওয়ার্ক হাউসে বাধ্যতামূলক প্রেরণ করা। যে সাহায্য চায় এবং যে ফিজিক্যালি শারীরিকভাবে যে হচ্ছে সক্ষম, সে কি হবে, তাকে সাহায্য দেওয়া হবে না, তাকে বাধ্যতামূলক ওয়ার্ক হাউসে থাকতে হবে বা শ্রমাগারে থাকতে হবে, তাদেরকে বাধ্যতামূলক শ্রমাগারে প্রেরণ করে। আর শুধুমাত্র কারা আউটডোর রিলিফ পাবে, যারা অসুস্থ, অসহায়, তারপরে হচ্ছে বৃদ্ধ, তারপরে হলো বিধবা নারী, শুধুমাত্র তারা কি হবে, তারা আউটডোর রিলিফ পাবে। আর কি হয়, এই সাহায্যার্থীদের এখানে আরেকটি সুপারিশ করা হয় যে যারা সাহায্য প্রার্থী ছিল তাদের সামাজিক মর্যাদাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য সুপারিশ করা হয়। সামাজিক মর্যাদা কিভাবে নিচে নামিয়ে দেওয়া হয়, যারা সাহায্যের জন্য আবেদন করবে তাদের কি হবে, যারা সাহায্যের জন্য আবেদন করবে তাদেরকে যারা ইংল্যান্ডের সর্বনিম্ন বেতনভোগী যে কর্মচারীগুলো ছিল, তাদের যে সামাজিক মর্যাদা ছিল তাদের নিচে তাদের সামাজিক মর্যাদা এটা করার সুপারিশ করা হয়, যে যারা সাহায্য চাবে তারা হচ্ছে সর্বনিম্ন বেতনভোগীদের চাইতেও নিচে তাদের সামাজিক মর্যাদা থাকবে। আসলে মানুষ তো ইচ্ছা করে দরিদ্র হয় না, তাই না? যার ফলে দেখা যায় যে মানুষ তো ইচ্ছা করে দরিদ্র হয় না, মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে দরিদ্র হয়। কিন্তু একটা ভালো ফ্যামিলির মানুষও অবস্থার পরিপ্রেক্ষিতে দরিদ্র হতে পারে, কিন্তু তার সামাজিক অবস্থা কী হলো, একদম সর্বনিম্ন বেতনভোগী। আমরা সাধারণত দেখি যারা 4th ক্লাস এমপ্লয় আমাদের দেশে, সুইপার বা এ ধরনের মানুষগুলোকে আমরা কি বলে থাকি, যে সর্বনিম্ন বেতনভোগী বলে থাকি। তো দেখা যায় যে যারা সাহায্য চাইবে তাদের সামাজিক মর্যাদা একদম তাদেরও নিচে এখানটায় নামিয়ে দেওয়া হবে, এরকম সুপারিশ করা হয়। আরেকটি সুপারিশ করা হয় পুয়ার ল ইউনিয়ন গঠনের মাধ্যমে প্যারিসের কাজের সমন্বয় সাধন এবং যোগাযোগ স্থাপন করা, এরকম একটি সুপারিশ এখানটায় করা হয়ে থাকে। 1834 সালের দরিদ্র আইন সংস্কারের কিছু বৈশিষ্ট্য ছিল। কি কি বৈশিষ্ট্য ছিল আমি একটু দেখে নেই। এটা আসলে 1601 সালে যে দরিদ্র আইন করা হয়েছিল সেটারই কঠোর পুনরাবৃত্তি ঘটে 1834 সালের দরিদ্র আইন সংস্কারে। দরিদ্রদের সাহায্য প্রার্থনাকে নিরুৎসাহিত করার জন্য এখানে দরিদ্রদের সামাজিক মর্যাদায় কি করা হয়, আঘাত করা হয়। কিভাবে আঘাত করলো, তাদের সামাজিক মর্যাদা একদম নিম্ন বেতনভোগীর নিচে নামিয়ে দিল, এইভাবে আঘাত করা হয়। দরিদ্রদের জীবনমান উন্নয়নের কোনো ব্যবস্থা এখানটায় ছিল না, কিন্তু দারিদ্র ব্যয় হ্রাসের জন্য এখানটায় ব্যবস্থা গ্রহণ করা হয়। আর কি করা হয়, পূর্বের আইনগুলোর মতোই এই আইনেও দরিদ্রদেরকে আত্মনির্ভরশীল করার মতো কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই, যার ফলে দরিদ্ররা কি হয়, ওই পরনির্ভরশীলই থেকে যায়। সরকারি ব্যয় হ্রাসের নীতি অবলম্বন করা হয়, অর্থাৎ দরিদ্রদের জন্য সরকারি ব্যয় একদম কম হবে, এরকম একটা নীতি এখানে অবলম্বন করা হয়। সক্ষম দরিদ্রদেরকে ওয়ার্ক হাউসে জোর করে, ওয়ার্ক হাউস মানে যেটা হচ্ছে কর্মশালা বা শ্রমাগার, আমি আগেও বলেছি, সেখান থেকে কী করা হয়, তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়। এবং বৃদ্ধ, অসুস্থ, পঙ্গু, বধির, শিশুসহ বিধবা যারা ছিল তারাই শুধুমাত্র আউটডোর রিলিফ পেত। এইরকম কিছু বৈশিষ্ট্য 1834 সালের দরিদ্র আইন সংস্কার আমরা দেখতে পাই। এই আইনের কিছু কল্যাণকর দিক ছিল। কি কি কল্যাণকর দিক ছিল, আমরা যদি এই আইনটিকে মূল্যায়ন করি তাহলে এটার কিছু কল্যাণকর দিক আমাদের চোখে পড়ে। কি কি কল্যাণকর দিক ছিল, যেমন ব্যয় সংকোচন ঘটে। দরিদ্রদের জন্য যেহেতু ব্যয় হ্রাসের নীতি এখানটায় গ্রহণ করা হয়, এই জন্য দরিদ্রদের দারিদ্র্য বিমোচনের জন্য যে সরকারি ব্যয় ছিল সেটা কি হয়, এখানে ব্যয় সংকোচন ঘটে। তারপরে কি হয়, এই আইনটি কার্যকর হবার ফলে ইংল্যান্ডে প্রায় 200টি শ্রমাগার এবং দরিদ্রাগার গঠন করা হয়, এবং যে পুরনো যে দরিদ্রাগার বা শ্রমাগারগুলো ছিল, যে বিল্ডিংগুলো ছিল, সেগুলোকে কি করা হয়, সংস্কার সাধন করা হয়। আর কি হয়, এখানটায় এই শ্রমাগার ও দরিদ্রাগারে সক্ষম ও অক্ষম দরিদ্রদের জন্য কিন্তু একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়। অসহায় দরিদ্রদের জন্য এখানটায় কি করা হয়, ভরণ পোষণ আশ্রয়ের ব্যবস্থা করা হয়। এই আইনের অকল্যাণকর দিকগুলো একটু আলোচনা করব, কারণ প্রত্যেকটি জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ
ইম্প্যাক্ট থাকে আমরা জানি। অকল্যাণকর দিক কী? অকল্যাণকর দিক প্রথমে আমরা দেখি যে পারিবারিক ভাঙন। এখানে দেখা যায় যে আমি আগেও বলেছি 1601 সালে দরিদ্র আইনে, যেটা 1834 সালের সংস্কার আইনেও আমরা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে এই আইনে মহিলা, যুবক, যুবতী, তারপরে শিশু, বৃদ্ধ, বিভিন্ন ক্যাটাগরির মানুষকে বিভিন্ন ওয়ার্ডে কাজ করতে হতো, যার ফলে তাদের যে পারিবারিক লাইফ ছিল, যে পারিবারিক জীবন ছিল, সেখানে কি হয়, ভাঙন ধরে। তারপরে কি হয়, তারা কিন্তু অনেক মানবেতর জীবনযাপন করতো। শ্রমাগার ও দরিদ্রাগারে দরিদ্ররা মানবেতর জীবনযাপন করতো, কারণ এখানে এগুলো হচ্ছে পরিত্যক্ত বিল্ডিংগুলোকে এই শ্রমাগার ও দরিদ্রাগার বানানো হয়, যেখানে তারা বাধ্য হতো মানবেতর জীবনযাপন করতে। সক্ষম এবং অক্ষম উভয় শ্রেণীর দরিদ্রদেরকেই তাদের সামর্থ্য অনুযায়ী শ্রমাগার এবং দরিদ্রাগারে কঠোর পরিশ্রম করতে হতো। যারা অক্ষম দরিদ্র ছিল তাদেরকেও কাজ করতে হতো। তারা তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কিন্তু কাজ করতেই হবে। কেউ বসে থেকে মানে তারা ভরণ পোষণ পাবে না, তাদেরকে কাজের বিনিময়ে তাদেরকে ভরণ পোষণ দেওয়া হতো। দরিদ্রাগাররা কিন্তু একসময়ে এই শ্রমাগারকে ঘৃণার চোখে দেখতে শুরু করে। শ্রমাগারের যে দরিদ্ররা ছিল, এই শ্রমাগারকে তারা বাস্তিল দুর্গ বা অত্যাচারের দুর্গ বলে এটাকে অভিহিত করে বা মনে করে। তখন এটাকে নাম দেওয়া হয় বাস্তিল দুর্গ বা অত্যাচারের দুর্গ। অর্থাৎ তাদের ভরণ পোষণের বিনিময়ে শ্রমাগার বা দরিদ্রাগারগুলোতে তাদেরকে এত অমানবিক জীবনযাপন করা হতো, যার ফলে এটির নাম হয়ে যায় অত্যাচারের দুর্গ। সাহায্য গ্রহণকারী দরিদ্রদের সামাজিক মর্যাদার নিচে নেমে যাওয়ায় এটা কি হয়, তাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। যেহেতু তাদের সামাজিক মর্যাদা আইন করে নিচে নামিয়ে দেওয়া হয়, এটা কিন্তু তাদের মধ্যে কি করে, চরম অসন্তোষ সৃষ্টি করে। দরিদ্রদের জীবনমান উন্নয়ন করার কোনো ব্যবস্থা হয় না, কিন্তু এখানটায় যে আমরা কি দেখি যে ব্যয় সংকোচনের জন্য ব্যবস্থা করা হয়, যার ফলে যখন তাদের জন্য যে সরকারি ব্যয় ছিল এটাকে যখন কমিয়ে নিয়ে আসা হয়, তখন দেখা যায় যে তারা কি হয়, নিম্নতর জীবনযাপনে তারা এখানটায় বাধ্য হয়। এই 1834 সালের দরিদ্র আইন সংস্কারে আরও একটি যে জিনিস আমরা দেখি, এখানটায় কী হয়, নৈতিক অবনতি ঘটে। কারণ শ্রমাগারে দেখা যেত বিভিন্ন বয়সী নারী, পুরুষ লোক, বালক, বালিকা, যুবক, যুবতী একই ঘরে তাদেরকে বাস করতে বাধ্য করা হয়, যার ফলে তারা অবাধ মেলামেশার সুযোগ পায় এবং এখানটায় নৈতিক অধঃপতন ঘটে। এই আইনে ছোট ছোট শিশুদের কি করা হতো, শিশুদের মাকে নির্দিষ্ট সময় ব্যতীত তাদের সন্তানের সাথে দেখা করতে দেওয়া হতো না, যা শিশু অধিকারের উপরে চরম আঘাত হানে। 1834 সালের দরিদ্র আইন সংস্কারকে যদি আমরা সমালোচকের দৃষ্টিতে দেখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাই? আসলে প্রথমে মনে করা হয়েছিল যে এই আইন প্রণয়নের ফলে দরিদ্রদের যে সরকারি যে ব্যয় হয় এটা হ্রাস হবে। তারপরে কী হবে, রাস্তা থেকে ভিক্ষুকরা শ্রমাগারে প্রেরিত হবে এবং ভিক্ষুকের হাতে এখানটায় কর্মীর হাতে রূপান্তরিত হবে এবং কাজের বিনিময়ে তাদের ভাগ্যর পরিবর্তন হবে। আর মনে করা হতো যে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণ তাদের ভাগ্যকে কী করবে, পরিবর্তন করবে। কিন্তু বাস্তবে এই আইনটি ছিল আসলে দরিদ্রদের নির্যাতনের একটি নীল নকশা। রিচার্ড ওয়েলস্টার বলেছেন যে শ্রমাগারকে দরিদ্রদের জেলখানা হিসেবে আখ্যায়িত করা যায়। আর আরেকজন বিশিষ্ট মনীষী, তার নাম তোমরা জানো, ডিসরেলি, তিনি এই দরিদ্রদের অসহনীয় অবস্থা দেখে বলেছিলেন যে ইংল্যান্ডে দরিদ্র হয়ে জন্ম নেওয়াটাই একটি পাপ। আসলে একসময় শ্রমাগার এবং দরিদ্রাগারে যেসব দরিদ্ররা আশ্রয় নিত বা থাকতো, তারা কিন্তু একসময় ইংল্যান্ডে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করাটাকেই পাপ বলে মনে করে। সমাজকর্ম পেশায় 1834 সালের দরিদ্র আইন সংস্কারে কী কী ভূমিকা রয়েছে? 1834 সালের দরিদ্র আইন সমাজকর্ম পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা নিয়ে যদিও অনেক রকম পরস্পর বিরোধী মতভেদ রয়েছে, তারপরেও সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে এটা কী করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাত্র 3 বছরে দরিদ্র সাহায্য ব্যয় 1/3 কমে যায় এবং সক্ষম দরিদ্রদের আত্মনির্ভরশীল হবার জন্য কর্মশিবিরে কাজ করতে যে বাধ্য করা হয়, যা প্রাথমিকভাবে কি হয়, সমাজকর্ম পেশার ভিত্তি হিসেবে কাজ করে। এবং মানুষ কাজ না করলে এই সমাজে টিকে থাকা যাবে না, এই বোধটা কিন্তু কি হয়, এই আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে এই বোধটা জাগে। এই আইনটি কী হয়, সামাজিক আইনের ক্ষেত্রে এই আইনটি একটি মাইল ফলক হিসেবে কাজ করে। সামাজিক মর্যাদায় আঘাত হানার ফলে মানুষ কি হয়, মানুষের মধ্যে বিবেকবোধ জাগে এবং সে তখন মানুষ কি হয়, তার সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে এবং
নিজেকে একটা সম্মানজনক কাজে নিজেকে নিয়োজিত করার জন্য মানুষ কী হয়, তখন ব্যস্ত হয়ে পড়ে। তাদের মধ্যে এই বোধ শক্তি জাগে, তারা এটা পুনরুদ্ধারের জন্য তারা নিজেদেরকে নিয়োজিত করতে শুরু করে। এবং অপমানের ভয়ে কেউ সাহায্যের জন্য এখানে আবেদন করে না। আবেদন থেকে মানুষ এখানে কি করে, বিরত থাকে। দরিদ্ররা কি হয়, তাদের কর্মসংস্থানের জন্য নিজেদের কর্মসংস্থান খোঁজার জন্য এখানটায় নিজেদেরকে নিয়োজিত করে। সমাজকর্মের যে একটা অন্যতম মূল্যবোধ স্বনির্ভরতা, এইটা কিন্তু এই 1834 সালের দরিদ্রায়ন সংস্কারের মাধ্যমে কি হয়, এটা বিকাশ হয়। আর যে রাজকীয় কমিশন ছিল বা রয়্যাল কমিশন, এই রয়্যাল পুওর ল কমিশন, এটা পুওর ল বোর্ডে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই আইনের আলোকে জেনারেল বোর্ড অফ হেলথ গঠন হয় এবং এই জেনারেল বোর্ড অফ হেলথ গঠন করে কি হয়, বস্তি এলাকার জনগণের মধ্যে তাদের বাসস্থান উন্নয়ন, তাদের পয় নিষ্কাশন, তাদেরকে পানি সরবরাহ, বিশুদ্ধ পানি সরবরাহ, তাদের মহামারী থেকে তাদেরকে রক্ষা করা এবং তাদের স্বাস্থ্যের উন্নয়ন করা, স্বাস্থ্যসেবা প্রদান করা, এইরকম বিভিন্ন ধরনের সহযোগিতা তাদেরকে করা, সমাজ কল্যাণমূলক কাজ তাদের জন্য করা হয়ে থাকে। 1834 সালের দরিদ্র আইন ছিল সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। 1601 সালের দরিদ্র আইনের ত্রুটিগুলো দূর করার জন্য 1834 সালের দরিদ্র আইন প্রণীত হয়েছিল এবং এই আইনের নির্মম দিকগুলো পরবর্তীতে কিন্তু মানবহিতৈষী চিন্তার প্রেরণা যোগায়। ঠিক আছে, ফলে সমাজকর্ম পেশা আরও এক ধাপ এগিয়ে যায়। অর্থাৎ এই আইনের যে মানুষের জন্য অনেক নির্মম ছিল যে এই দিকগুলো, সেগুলো কিন্তু কি হয়, পরবর্তীতে যে সেগুলোর জন্য কিন্তু মানুষের মধ্যে মানবহিতৈষী চিন্তাভাবনার সূচনা হয়, যে অন্য কোনোভাবে বিকল্প কোনো উপায়ে মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা যায় কিনা, এরকম চিন্তাভাবনার সুযোগটা কিন্তু এর ফলে হয়। এবং সমাজকর্ম পেশার যে পিছনে যে দরিদ্র আইনগুলোর ভূমিকা, তার মধ্যে কিন্তু এই জন্য 1834 সালের দরিদ্র আইন সংস্কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আলোচনা করব 1905 সালের দরিদ্র আইন কমিশন। 1905 সালের দরিদ্র আইন কমিশন, এইখানে আমরা দেখতে পাই সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের পাশাপাশি যতগুলো কমিশন গঠন হয়েছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো 1905 সালের দরিদ্র আইন কমিশন। এটার ঐতিহাসিক পটভূমি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডের যে কয়লা খনিগুলো ছিল, এই কয়লা খনিগুলো কি হয়, যে আমেরিকা এবং ইংল্যান্ডের যুক্তরাজ্যের যে অন্যান্য দেশগুলো ছিল, সেই অন্যান্য দেশগুলোর প্রযুক্তির উন্নয়নের জন্য এবং অন্যান্য দেশগুলোর উন্নত বৈজ্ঞানিক বিভিন্ন কলকারখানা উদ্ভাবনের জন্য দেখা যায় যে এই কয়লা খনিগুলো একদমই মুখ থুবড়ে পড়ে এবং এসব কয়লা খনিতে যে ব্যাপক সংখ্যক শ্রমিক কাজ করতো তারা কি হয়, তখন বেকার হয়ে পড়ে। তো যার ফলে যখন বেকার হয়ে পড়ে এইরকম তখন ওই ব্যাপক সংখ্যক ওই বেকার শ্রমিকরা তারা কি করে, ওই ব্যাপক সংখ্যক বেকার শ্রমিকরা তখন কি করে, তারা সাহায্যের জন্য আবেদন করে। সাহায্যের জন্য তাদের পরিবারের ভরণ পোষণের জন্য, নিজেদের ভরণ পোষণের জন্য তারা কি করে, সাহায্যের জন্য আবেদন করে। সাহায্যের জন্য আবেদন করলে যেটা হয়, যখন তারা সাহায্যের জন্য আবেদন করে তখন 1834 সালের দরিদ্র আইন সংস্কারের মাধ্যমে তাদেরকে আসলে সাহায্য দেয়া কঠিন, সাহায্য দান করা বা তাদেরকে ওরকম দরিদ্রাগার শ্রমাগারে রাখে ওই পন্থায় আসলে সাহায্য করা সম্ভব হয়ে ওঠে না। তখন কি হয়, সেই রকম পরিস্থিতিতে তৎকালীন ইংল্যান্ডের তৎকালীন ক্ষমতাসীন লিবারেল পার্টি, সেই লিবারেল পার্টির কি করে, যে যতগুলো দরিদ্র আইন আছে সেই দরিদ্র আইনগুলোকে সংস্কার করে এবং সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে 1905 সালে লর্ড জর্জ হ্যামিল্টনকে সভাপতি করে 18 সদস্য বিশিষ্ট একটি রয়্যাল কমিশন গঠন করে। এই 18 সদস্য বিশিষ্ট যে রয়্যাল কমিশন গঠন করে, এই রয়্যাল কমিশনটাই কিন্তু ইতিহাসে 1905 সালের দরিদ্র আইন কমিশন নামে পরিচিত। এই কমিশন কি করে, এই কমিশন পূর্বের আইনগুলোকে যাচাই বাছাই করে, মূল্যায়ন করে, পর্যবেক্ষণ করে। এই কমিশন কতগুলো সুপারিশমালা পেশ করে এবং দেখা যায় যে দরিদ্র, অসহায়, অক্ষম, তারপরে এবং শিশুদের জন্য এই কমিশনটা কিছু কল্যাণকর পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করে এবং এটি ছিল আসলে খুব জনকল্যাণকর একটি কমিশন।
এই কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে কিন্তু ইংল্যান্ডে বিভিন্ন ধরনের সামাজিক আইন প্রণীত হয়, যে সামাজিক আইনগুলো ইংল্যান্ডের সমাজ কল্যাণের ক্ষেত্রে, সমাজ সেবার ক্ষেত্রে, সমাজ কল্যাণের ক্ষেত্রে, সমাজকর্ম বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামাজিক আইনগুলো কি ছিল? 1906 সালের খাদ্য আইন। এই 1906 সালের খাদ্য আইনে আমরা দেখতে পাই যে প্রাথমিক বিদ্যালয়ের যতজন স্টুডেন্ট আর ছাত্রছাত্রী পড়ালেখা করে সকলকেই দুপুরের খাবার দেওয়া হয়। তারপরে ছিল 1907 সালের শিক্ষা আইন। এখানটায় স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়, সকল ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। তারপরে ছিল 1908 সালের প্রবীণ পেনশন আইন। যাদের বয়স 70 বছরের ঊর্ধ্বে এরকম সকল বয়স্ক ব্যক্তিকে বা সকল প্রবীণ ব্যক্তিকে কি করা হয়, এই আইনের মাধ্যমে তাদেরকে সপ্তাহে তাদেরকে 5 সিলিং করে, সিলিং মানে আমরা যেরকম ইংরেজিতে যেটাকে মানি বলা হয় বা আমরা বাংলায় বলি তোমার হচ্ছে টাকা বা ডলার, এরকম একটা শব্দ হচ্ছে সিলিং, এরকম 5 সিলিং করে ওরকম 70 বছরের ঊর্ধ্ব বৃদ্ধদেরকে এখানটায় কী করা হয়, দেওয়া হয়, পেনশন হিসাবে দেওয়া হয়। আর কি হয়, 1909 সালে শ্রমিক বিনিময় আইন করা হয়। এখানটায় কি হয়, বোর্ড অফ ট্রেড গঠন করে বেকার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য এখানটায় কাজ করার ব্যবস্থা করা হয়। 1911 সালের জাতীয় বীমা আইন প্রণয়ন করা হয়। এখানে কি হয়, সীমিত আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমার ব্যবস্থা করা হয়। আর ছিল 1925 সালের বিধবা, এতিম ও বৃদ্ধ ও পেনশন আইন, বৃদ্ধ পেনশন আইন। এখানটায় যে আমরা দেখতে পাই যে 65 বছরের ঊর্ধ্বে যে সকল পুরুষ রয়েছে, 60 বছরের ঊর্ধ্বে যে সকল মহিলা রয়েছে এবং 14 বছরের নিচে যে সকল শিশু রয়েছে তাদের সকলের জন্য এখানটায় বীমা ব্যবস্থা করা হয়। ছিল 1931 সালের জাতীয় অর্থনীতি আইন। এখানটায় বেকার শ্রমিক এবং বেকার বীমা বহির্ভূত যারা বেকার ছিল তাদের সাহায্যের জন্য এখানটায় ব্যবস্থা করা হয়। সমাজকর্ম পেশার উদ্ভবে, বিকাশে এবং সমাজকর্ম পেশায় 1905 সালের দরিদ্র আইন কমিশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করেছি তোমাদের সাথে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এখানে আমরা কি কি পেলাম, আমরা কি কি আলোচনা করেছি আমি একটু রিভিউ করব। আমরা 1601 সালের দরিদ্র আইন সম্পর্কে জেনেছি, যেটাকে আমরা বলে থাকি 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন। তারপরে আমরা আলোচনা করেছি 1834 সালের দরিদ্র আইন সংস্কার, যেখানে অন্যান্য আইন বিশেষ করে 1601 সালের দরিদ্র আইনকে সংস্কার করে যে আইন প্রণীত হয়েছিল সেটা সম্পর্কে জানলাম। আর আমরা সর্বশেষে আলোচনা করেছি 1905 সালের দরিদ্র আইন কমিশন। 1905 সালের দরিদ্র আইন, যদিও 1601 সালের দরিদ্র আইন বা 1834 সালের দরিদ্র আইন সংস্কারে আমরা দেখলাম যে এখানটায় দরিদ্রদের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো আসলে অত্যন্ত নির্মম ছিল এবং অত্যন্ত কষ্টকর ছিল, কিন্তু সব কিছুরই একটা অর্জন আছে। দরিদ্রদেরকে ওই কষ্টকর অবস্থার মধ্যে না ফেললে হয়তো ইংল্যান্ড আসলে সত্যি কখনো দারিদ্র্য জয় করতে পারতো না। ওই কষ্টকর অবস্থায় ফেলার জন্য কিন্তু দরিদ্ররা পরে কি হয়, নিজেরাই নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য তৎপর হয়ে ওঠে, যা সমাজকর্ম পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সবশেষে আমরা কি পড়লাম, 1905 সালের দরিদ্র আইন কমিশন। এখানে আমরা দেখেছি পুরোটাই খুব কল্যাণকর, কারণ এখানে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, সামাজিক আইন পাশ করা হয়েছে, প্রত্যেকটাই সমাজের সমাজের অসহায় দরিদ্রদের জন্য কল্যাণ বয়ে আনে। তো আজকে আমার আলোচনার বিষয় এই ছিল। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো থাকবে। করোনাকালীন সময়ে তোমরা ঘরের বাহির হবে না, তোমরা ঘরেই থাকবে এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে। আর আমি চাই না যে আমার একটি ছাত্র করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেভাবে বলা হয়েছে। যদি কখনো বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে এবং হাত বারবার ধুতে চেষ্টা করবে। তো আজ আমার আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।